কাহিনীর শুরুতে আমরা সান্তিয়াগোতে অবস্থিত একটি জেল দেখতে পাই, যেখানে হাজার হাজার ভয়ঙ্কর অপরাধী বন্দী রয়েছে। এটি সান্তিয়াগোর সবচেয়ে নিরাপদ জেল, কারণ আজ পর্যন্ত এই জেল থেকে কোনো বন্দী পালাতে পারেনি। আর এর কারণ হলো এই জেলের ওয়ার্ডেন খুবই কঠোর এবং নিষ্ঠুর একজন মানুষ, যে সামান্য ভুল করলেই বন্দীদের নির্মমভাবে মারধর করে। আর এই কারণেই এই জেলের বন্দীরা পালানোর কথা তো দূরের কথা, ছোট কোনো ভুল করার আগেও শতবার ভাবতে বাধ্য হয়। কিন্তু এখন ওয়ার্ডেনের এই ভয় আর বেশি দিন টিকবে না, কারণ এই জেলে এখন প্রবেশ করেছে এক অত্যন্ত চতুর ব্যক্তি, যার নাম লিওন একজন আর্কিটেক্ট, যে কোনো ভবন দেখেই বুঝতে পারে সেটি কত বছরের পুরনো এবং কিভাবে সেটি ডিজাইন করা হয়েছে। জেলে প্রবেশ করতেই লিওনের মাথায় এখান থেকে পালানোর পরিকল্পনা শুরু হয়ে যায়। এখানে আমরা জানতে পারি লিওন একা নয়, তার সাথে আরও 4 জন সঙ্গী আছে, যারা সবাই এখান থেকে পালাতে চায়। কিছুক্ষণ পরে জেলের একজন অফিসার সব বন্দীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে জেলের নিয়মগুলো জানায় এবং বলে যে কেউ যদি কোনো নিয়ম ভাঙার চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলা হবে। এরপর সব বন্দীদের সারিবদ্ধভাবে তাদের নিজ নিজ ব্লকের দিকে নিয়ে যাওয়া হয়। এখানে লিওন দৌড়ে সেল নম্বর 50 দখল করার চেষ্টা করে, কারণ সে বুঝে গেছে যে এখান থেকে পালানোর জন্য সেল নম্বর 50 সবচেয়ে উপযুক্ত জায়গা। কিন্তু যখন সে সেল নম্বর 50-এর দরজা খুলে, তখন দেখে যে সেটি ইতোমধ্যেই আরেকজন দখল করে নিয়েছে। এটি দেখে লিওন বেশ হতাশ হয়ে যায় এবং বাধ্য হয়ে সেল নম্বর 50-এর পাশের সেল অর্থাৎ সেল নম্বর 51-তে চলে যায়। এদিকে আমরা দেখি লিওনের বাকি 4 জন সঙ্গী তাদের পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সেলগুলো দখল করে নিয়েছে। কিছুক্ষণ পরে লিওনের সঙ্গীরা তার সেলে এসে জড়ো হয়। এখানে রাফায়েল লিওনকে বলে, তোমার তো সেল নম্বর 50-এ থাকার কথা ছিল, কিন্তু এটা তো সেল নম্বর 51। তখন লিওন বলে, তোমাদের জন্য এটা সহজ ছিল, কারণ তোমাদের সেলগুলো নিচ তলায় ছিল, তাই তোমরা সহজেই দখল করতে পেরেছ। কিন্তু আমার সেল প্রথম তলায় হয়, আমি সেটা দখল করতে পারিনি। এখানে তাদের আরেক সঙ্গী জার্মান বলে, তাহলে এখন আমরা কি করব? তখন রাফায়েল বলে, করার কি আছে, কাল থেকেই আমরা এখান থেকে পালানোর পরিকল্পনা শুরু করব। কিছুক্ষণ পরে আমরা দেখি একজন বন্দী গিটার নিয়ে সেখানে আসে, আর এই গিটারওয়ালা লোকটিও লিওনের সঙ্গী। জেলে বন্দীদের যেসব কাজ জানা ছিল সেগুলো করার অনুমতি দেওয়া হতো, যাতে তাদের সময় কাটে, যেমন গিটার বাজানো, রান্না করা এবং ফার্নিচার তৈরি করা। পরের দিন আমরা দেখি লিওন এখান থেকে পালানোর পরিকল্পনায় লেগে যায়। সে জেলের প্রতিটি জায়গা খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু যখন তার চোখ চারপাশে থাকা গার্ডদের উপর পড়ে, তখন সে বুঝতে পারে যে দেওয়াল টপকে পালানো প্রায় অসম্ভব। এরপর সে প্ল্যান বি অনুযায়ী হাঁটতে হাঁটতে পায়ের সাহায্যে জেলের দৈর্ঘ্য মাপতে শুরু করে। জেলের দৈর্ঘ্য মাপার পর সে সরাসরি তার সঙ্গীদের কাছে গিয়ে বলে, যেভাবেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। তখন জার্মান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখান থেকে পালানো অসম্ভব। চারদিকে উঁচু দেওয়াল, যেটা টপকে পালানো যাবে না, আর গার্ডরাও সবসময় আমাদের নজরে রাখছে, তাদের যদি সামান্য সন্দেহ হয় তারা আমাদের মেরে ফেলবে। তখন লিওন বলে, আমি পায়ের হিসাব করে জেল থেকে বাইরের রাস্তা পর্যন্ত দূরত্ব মেপে ফেলেছি। আমরা এখান থেকে মাত্র 90 মিটার দূরে আছি, তাই আমাদের দেওয়াল টপকে পালাতে হবে না, বরং আমরা মাটির নিচ দিয়ে একটি সুড়ঙ্গ বানাবো, যেটা বাইরে পর্যন্ত যাবে। জেলের বাইরে একটা জঙ্গল আছে, আর আমরা যদি একবার সেখানে পৌঁছতে পারি তাহলে গার্ডরা আমাদের খুঁজে পাবে না এবং খুব সহজেই আমরা পালাতে পারবো। কিন্তু তখন তাদের মাথায় সবচেয়ে বড় প্রশ্ন আসে, এত বড় সুড়ঙ্গ খুঁড়লে যে মাটি বেরোবে সেটি তারা কোথায় লুকাবে? এই প্রশ্নটাই তাদের চিন্তায় ফেলে দেয়। লিওনও ভাবতে থাকে কিভাবে সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি লুকানো যায়। ঠিক তখনই একজন বন্দির চোখ তাদের ওপর পড়ে, যার নাম বিগট একজন বিশ্বাসঘাতক, যে এই জেলের ওয়ার্ডেনের সাথে হাত মিলিয়ে চলে। সে যখনই কোনো বন্দীকে পালানোর চেষ্টা করতে বা কোনো নিয়ম ভাঙতে দেখে, তখনই চুপি চুপি গার্ডদের কাছে অভিযোগ করে দেয়। বেশ কিছুদিন ধরেই সে লিওন এবং তার 2 সঙ্গীর ওপর নজর রাখছিল। তাদের বারবার একসাথে কথা বলতে দেখে বিগটের সন্দেহ হয়, তাই সে সরাসরি এসে রাফায়েলের সাথে দেখা করে। রাফায়েল বলে, আমি গত কয়েকদিন ধরে তোমাদের 3 জনের ওপর নজর রাখছি, আর আমি জানি তোমরা এখান থেকে পালানোর পরিকল্পনা করছো, তাই আমিও তোমাদের সাথে এই পরিকল্পনায় যোগ দিতে চাই। এখানে বিগটের মুখভঙ্গি দেখে রাফায়েলের কিছুটা সন্দেহ হয়, তাই সে বিগটকে বলে, এমন কিছু না, আমরা তো শুধু গল্প করছিলাম, এখানে থেকে পালানোর কোনো পরিকল্পনাই আমাদের নেই। পরের দিন লিওন, জার্মান আর রাফায়েল 3 জন নিচতলার একটি সেলে আসে। রাফায়েল দেয়ালের এক পাশ দেখে বলে, আমরা এই দেয়ালটাই খুঁড়ে সুড়ঙ্গ বানাবো, কিন্তু সমস্যা ছিল যদি খোঁড়াখুড়ি শুরু করা হয় তাহলে সুড়ঙ্গ খোলা রাখা যাবে না, কারণ প্রতি সন্ধ্যায় গার্ডরা প্রতিটি সেল চেক করতে আসে। যদি তারা সুড়ঙ্গ দেখে ফেলে তাহলে সবাই ধরা পড়ে যাবে। তখন লিওন বলে, আমরা এই দেয়ালের একটা অংশ ভেঙে একই রকম দেখতে একটা নকল ব্লক বানাবো, যাতে সন্ধ্যায় যখন গার্ডরা চেক করতে আসবে তখন আমরা ওই নকল ব্লক লাগিয়ে সুড়ঙ্গটা ঢেকে ফেলতে পারি। এই পরিকল্পনা ঠিক থাকলেও সবচেয়ে বড় সমস্যা ছিল সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি কোথায় রাখা হবে। তখন লিওন তার গিটার বাজানো বন্ধুকে সেলে ডাকে। সে তার গিটারের ভেতর থেকে একটি বড় স্ক্রুড্রাইভার বের করে লিওনকে দেয়। এরপর লিওন ছাদের দিকে একটি চৌকো আকারের গর্ত করতে শুরু করে, যার কারণে বেশ শব্দ হচ্ছিল। শব্দ ঢাকার জন্য গিটারওয়ালা লোকটি গান গেয়ে গিটার বাজাতে শুরু করে, ফলে সেলের ভেতরের খোঁড়াখুড়ির শব্দ বাইরে কেউ শুনতে পায় না। কিছুক্ষণ পর লিওন ছাদে গর্ত করতে সফল হয়। এরপর লিওন যখন গর্ত দিয়ে মাথা বের করে দেখে, তখন সে ছাদের উপরে একটি বড় ফাঁকা জায়গা দেখতে পায়। এটা দেখে সে খুব খুশি হয়ে যায়, কারণ সেখানে সহজেই 80 টনেরও বেশি মাটি লুকিয়ে রাখা সম্ভব। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আর গার্ডরা যে কোনো সময় এসে সেল চেক করবে, তাই রাফায়েল ভয়
পেয়ে বলে, আমাদের দ্রুত এই গর্তটা বন্ধ করতে হবে। তখন লিওন বলে, তাড়াতাড়ি করে আমাকে কিছু ডিম এনে দাও। এটা শুনে রাফায়েল রেগে যায় এবং বলে, এই সময় তোমার মজা করার ইচ্ছে হচ্ছে? তখন লিওন বলে, তুমি শুধু ডিম নিয়ে এসো, তারপর আমার কাজ দেখো। এরপর রাফায়েল ডিম আনতে যায়, আর লিওন আর জার্মানের সাথে মিলে ছাদ থেকে পড়ে থাকা ভাঙা অংশগুলো আরও চূর্ণ করে মাটিতে পরিণত করতে থাকে। কিছুক্ষণ পরে রাফায়েল দ্রুত ডিম নিয়ে ফিরে আসে। তখন লিওন সেই ভাঙা মাটি একটি বালতিতে ভরে তাতে চুন মিশিয়ে দেয় এবং এরপর ডিমও মিশিয়ে ফেলে। এদিকে তাদের যে সঙ্গী বাইরে গিটার বাজাচ্ছিল, সে হঠাৎ করে ভিন্ন একটা সুর বাজাতে শুরু করে, যেটা ছিল বিপদের সংকেত, অর্থাৎ সিকিউরিটি গার্ডরা সেল চেক করতে আসছে। সেলের ভেতরে থাকা লোকজনও এই সংকেত বুঝতে পারে এবং বুঝে যায় যে গার্ডরা আসছে, তাই তারা আরও দ্রুত কাজ শুরু করে। তারা সেই মাটি আটা মতো করে মেখে একটি ব্লক তৈরি করে। এরপর সেই ব্লকটি ছাদের গর্তে বসিয়ে দেয় এবং নিচ থেকে সেই জায়গায় একটি পোস্টার লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর গার্ডরা তাদের সেলে ঢুকে পড়ে এবং লিওন ও তার বন্ধুদের বাইরে নিয়ে যায়। এরপর গার্ডরা পুরো সেল ভালোভাবে তল্লাশি করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। ঠিক তখনই এক গার্ডের চোখ ছাদের সেই পোস্টারের দিকে যায়, কিন্তু সে যখন পোস্টারটি খুলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরে থেকে তার অফিসার তাকে ডেকে নেয়। ডাকে সাড়া দিয়ে গার্ডটি পোস্টার না খুলেই চলে যায়। এভাবেই তারা অল্পের জন্য বেঁচে যায়। এখন পর্যন্ত তারা এই জেলে 34 দিন কাটিয়ে ফেলেছে এবং খুব দ্রুত এখান থেকে বের হওয়া তাদের জন্য জরুরি হয়ে পড়ে। তাই লিওন এবং জার্মান ছাদের ওপর কাঠ দিয়ে একটি ফাঁপা বাক্স তৈরি করে। এরপর সেই বাক্সে সাদা সিমেন্ট ভরে ছাদের ওপর রেখে দেয়। কয়েকদিনের মধ্যেই তাদের ব্লকটি প্রস্তুত হয়ে যায়। এবার শুরু হয় আসল কাজ, সুড়ঙ্গ খোঁড়া। তারা আগেই তৈরি করা ব্লকের মাপ অনুযায়ী দেরালের নিচের অংশ কাটতে শুরু করে, কিন্তু খোঁড়াখুড়ির সময় বেশ শব্দ হচ্ছিল, যা কিছু গার্ড শুনে ফেলে এবং তারা সেলের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু গার্ডরা পৌঁছানোর আগেই তাদের গিটারওয়ালা সঙ্গী এসে সতর্ক করে দেয় যে গার্ডরা আসছে। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা যে অংশটা কেটেছিল সেটা তাদের বানানো ব্লকের চেয়ে ছোট ছিল, ফলে ব্লকটি ঠিকমতো বসানো সম্ভব ছিল না। এখন কোনো উপায় না দেখে তারা দ্রুত ভাঙা দেয়ালের মাটি জড়ো করতে থাকে এবং যেখানে তারা সুড়ঙ্গ খুঁড়ছিল সেখানে তারা খুব সূক্ষ্মভাবে সবকিছু সাজিয়ে সেই জায়গাটা লুকিয়ে ফেলে এবং নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যায়, যাতে গার্ডদের কোনো সন্দেহ না হয়। কিছুক্ষণ পরে একজন গার্ড তাদের সেলে ঢুকে চারপাশ ভালোভাবে দেখে তারা কোনো পালানোর পরিকল্পনা করছে কিনা, কিন্তু তার চোখে কোনো অস্বাভাবিক কিছু পড়ে না, তাই সে চলে যায়। গার্ড চলে যেতেই তারা রেডিওর আওয়াজ বাড়িয়ে দেয় এবং আবার খোঁড়াখুড়ির কাজে লেগে যায়। কয়েক ঘন্টার পরিশ্রমের পর তারা ব্লকের আকৃতির একটি নিখুঁত অংশ কেটে ফেলে এবং সেই সাদা সিমেন্টের ব্লকটি সেখানে বসিয়ে দেয়। এরপর সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি তারা একটি ব্যাগে ভরে উপরের সেলে নিয়ে যায়, যেখানে আগে থেকেই ছাদে একটি গর্ত করা ছিল। সেই গর্ত তারা আগে ডিম আর মাটি মিশিয়ে ছোট ব্লক দিয়ে ঢেকে রেখেছিল। এবার তারা সেই ব্লক খুলে উপরের ফাঁকা জায়গায় মাটি জমা করতে শুরু করে। ছাদে মাটি রাখার পর তারা আবার ব্লকটি বসিয়ে সাদা সিমেন্ট দিয়ে ঢেকে দেয় এবং তার উপর আবার পোস্টার লাগিয়ে দেয়। এভাবেই প্রতিদিন তাদের গিটার বাজানোর সঙ্গী গিটার বাজিয়ে সবার দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়, পাশাপাশি গার্ডদের ওপর নজর রাখে। আর লিওন, রাফায়েল ও জার্মান নিচের সেলে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে যায়। সুড়ঙ্গ থেকে বের হওয়া মাটি তারা আলাদা আলাদা ব্যাগে ভরে বিভিন্নভাবে উপরের সেলের ছাদে জমা করতে থাকে। এভাবে তারা পুরো দিনের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে ফেলে এবং অনেক দিন ধরে খুব চতুরতার সাথে খোঁড়াখুড়ির কাজ চালিয়ে যেতে থাকে। কিন্তু এক বন্দী, যার নাম অস্কার, তাদের উপর সন্দেহ করতে শুরু করে, কারণ সে কয়েকদিন ধরে তাদের পর্যবেক্ষণ করছিল। সে দেখে তারা প্রতিদিন একই প্যাটার্ন অনুসরণ করে নিচের সেল থেকে উপরের সেলে যাচ্ছে। এছাড়া তাদের হাতে প্রায় ব্যাগ বা বালতি থাকে। এসব দেখে অস্কারের সন্দেহ হয়, তবে সে কাউকে কিছু বলে না, শুধু চুপচাপ তাদের উপর নজর রাখতে থাকে। এদিকে তারা জেলে ইতিমধ্যে 70 দিন কাটিয়ে ফেলেছে, আর যখন লিওন সুড়ঙ্গ মেপে দেখে তখন সে বুঝতে পারে 70 দিনে তারা মাত্র 5 মিটার সুড়ঙ্গ খুঁড়তে পেরেছে। এটা দেখে লিওন খুব হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে এভাবে 5 জন মিলে কোনোভাবেই এই সুড়ঙ্গ শেষ করা সম্ভব নয়। তাই সে তার সঙ্গীদের বলে, এই সুড়ঙ্গ শেষ করতে আমাদের আরও লোকের দরকার। আমরা যদি এভাবেই মাটি তুলতে থাকি তাহলে এই সুড়ঙ্গ শেষ করতে 5 বছর লেগে যাবে, তাই আমাদের আরও দ্রুত কাজ করতে হবে। এদিকে তাদের সঙ্গী জার্মান যখন ব্যাগে করে মাটি নিয়ে উপরে যাচ্ছিল তখন একজন পুলিশ তাকে থামায় এবং জিজ্ঞেস করে, এই ব্যাগে কি আছে? জার্মান বলে, বিশেষ কিছু না, আমার দরকারি কিছু জিনিস। এটা শুনে পুলিশ বলে, ঠিক আছে, ব্যাগটা খুলে দেখাও। এটা শুনে জার্মান ভয় পেয়ে যায়। তার মনে হয় আজই তারা সবাই ধরা পড়বে, কিন্তু যখন সে ব্যাগ খোলে তখন দেখা যায় ভেতরে শুধু কিছু জিনিসপত্র আছে। আসলে জার্মান আগে থেকেই চালাকি করে ব্যাগের নিচে মাটি লুকিয়ে রেখে উপরে জিনিসপত্র সাজিয়ে রেখেছিল। তবুও গার্ডের সন্দেহ দূর হয় না। সে বলে, আমার সঙ্গে চেকিং রুমে চলো। তখন জার্মান খুব বুদ্ধি করে নিচে বসে থাকা লিওনের সাথে একই রকম আরেকটা ব্যাগ বদলে ফেলে এবং গার্ডের সঙ্গে চেকিং রুমে যায়। চেকিং রুমে গার্ড ব্যাগটি ভালোভাবে পরীক্ষা করে, কিন্তু সেখানে জিনিসপত্র ছাড়া আর কিছুই পায় না, ফলে সে জার্মানকে ছেড়ে দেয়। এদিকে বন্দীদের এই জেলে 86 দিন কেটে গেছে এবং তারা আর বেশি দিন এখানে থাকতে চায় না। তাই লিওন ও তার সঙ্গীরা সুড়ঙ্গ খোঁড়ার কাজ দ্রুত এগিয়ে নিতে উপরের ফ্লোরের কিছু বন্দীকে নিজেদের দলে নিয়ে নেয়। লিওন নতুন বন্দীদের দেয়ালের ব্লক সরিয়ে সুড়ঙ্গের পথ দেখায়। এটা দেখে তারা সঙ্গে সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়, কারণ তারা ভাবে 5 জন মিলে যদি 60 মিটার সুড়ঙ্গ খুঁড়তে পারে তাহলে সবাই মিলে খুব দ্রুতই কাজ শেষ করা যাবে। এছাড়া নতুন যোগ দেওয়া বন্দীদের মধ্যে এমন অনেকেই ছিল যাদের ফাঁসি হওয়ার কথা ছিল, তাই তারা
আগেই পালানোর সুযোগ খুঁজছিল। যখন লিওন বুঝতে পারে যে সবাই প্রস্তুত, তখন সে তার পরিকল্পনা বুঝিয়ে বলে, আমরা প্রতিদিন 1 ঘন্টার শিফটে কাজ করব। 2 জন খোঁড়ার কাজ করবে আর 2 জন মাটি উপরে নিয়ে যাবে। আর 2 জন গার্ডদের ওপর নজর রাখবে, আর বাকি লোকজন জেলের স্বাভাবিক কাজ করবে যাতে কারো কোনো সন্দেহ না হয়। আর যে বন্দী 2 ঘন্টা সুরঙ্গে কাজ করে বাইরে আসবে তাকে সঙ্গে সঙ্গে গোসল করতে হবে এবং কাপড় ধুতে হবে যাতে তার পোশাকে মাটির কোনো দাগ না থাকে। এভাবে তাদের কাজ দ্রুত এগোতে থাকে এবং তারা প্রতিদিন প্রায় 100 কেজি মাটি বের করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি লিওন ওপরের ফ্লোরের বন্দীদের ইচ্ছে করে বেছে নিয়েছিল যাতে তাদের ব্যাগ বা বালতিতে করে মাটি ওপরে নিয়ে যেতে না হয়, কারণ এতে গার্ডদের নজরে পড়ার সম্ভাবনা ছিল। তাই তারা নিচের সেলে যেখানে খোঁড়াখুড়ি করছিল সেই সেলের ছাদেই একটি গর্ত করে ফেলে। ফলে সিঁড়ি দিয়ে মাটি ওপরে নেওয়ার বদলে সরাসরি সেই গর্ত দিয়ে ওপরের সেলের বন্দীদের কাছে মাটি পৌঁছে দেওয়া যায়। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো পার্ট 2। আর আমার মতো এমন ভিডিও বানিয়ে মনিটাইজ এবং স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে চাইলে পিন করা কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ আছে, সবাই যুক্ত হতে পারো।